আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ক্লাসে। তোমরা জানো যে আমরা নিয়মিত তোমাদের জন্য এডমিশনের ক্লাস নিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলার খুব চমৎকার একটা টপিক পড়ব, যেটা তোমাদের এইচএসসি এবং এডমিশনের কাজে লাগবে। তো আজকে আমরা আলোচনা করব বাক্য প্রকরণ নিয়ে, এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই বাক্য রূপান্তর, বাক্য প্রকরণ থেকে অনেক প্রশ্ন আসে। তো সবাই একটু জলদি যুক্ত হয়ে যাও। আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা তোমরা এটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে, সো আমরা খুব চমৎকার ভাবে আমরা লাইভে চলে আসলাম। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। এবং বিগত ক্লাসের ধারাবাহিকতা, বিগত ক্লাসটা যে জায়গায় আমরা বলেছিলাম যে প্রশ্নের ধরন, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে জানানো, আজকে থেকে আমরা কিন্তু আমাদের যে টপিক গুলো, সেই টপিকে আমরা বিস্তারিত আলোচনা করবো, একদম বেসিক থেকে ধরে ধরে। আমরা 1-2 মিনিট ওয়েট করি বন্ধু বান্ধবদের জন্য। আর তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে, এখন তোমাদের এডমিশন নিয়ে কি প্ল্যান সেটা আমাকে জানাও। সাউন্ড ঠিকঠাক মতো শোনা যায়? হ্যালো হ্যালো, আই হোপ এখন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। কেমন আমাকে এটা জানো তো। ওকে, তোমরা একটু দ্রুত সংযুক্ত হয়ে যাও। কে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছে এটা একটু কমেন্ট সেকশনে জানাও। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, যেমনটা বলছিলাম যে তোমাদের জন্য নিয়মিত আমাদের উজ্জ্বল যশোর ব্রাঞ্চের যে অফলাইনের অনলাইন আয়োজন, সেই আয়োজনের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাক্য প্রকরণ টপিকটা নিয়ে। কেমন? বাক্য প্রকরণ কি তোমরা পড়েছো এর আগে? যশোর সরকারি সিটি কলেজ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে নুসরাত জাহান মিম, আমাদের সাথে ক্লাসটা দেখছো। আমরা 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। কেমন? কথা বলতো। হ্যালো 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 হ্যালো। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। আমাদের সাথে আহসানুল হক, তাসনিম, আমাদের সাথে দীপু সংযুক্ত হয়েছে। প্রত্যেকে একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। আমাদের হ্যাঁ, এখন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। গুড। প্রত্যেকে একটু বন্ধু বান্ধবদেরকে আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। আমাদের সাউন্ডের একটু যান্ত্রিক ত্রুটি ছিল, আমরা আই হোপ এটা ওভারকাম করেছি। ঠিক আছে, তোমরা একটু নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দাও, আমি শেয়ার করে দিচ্ছি। তারপর আমরা ক্লাসে চলে যাব সরাসরি। খাতা কলম নিয়ে বসে যাও, একটু খাতা কলম নিয়ে সবাই বসেন প্লিজ। খাতা কলম নিয়ে বসে যাও, আমি তাহলে তোমাদেরকে আলোচনায় নিয়ে যাই। দেখো, বাক্য প্রকরণটা জানার আগে আমাদের জানতে হবে বাক্য জিনিসটা কি। আমাদের জানতে হবে বাক্য জিনিসটা কি। তোমরা কি জানো বাক্য কি? এই সবাই বলো তো একটু, বাক্য কি কি তোমরা জানো? বাক্য কাকে বলে? বাক্য, বাক্য কাকে বলে জানো? একটু জানো তো আমাকে। তীর্থ মল্লিককে মেনশন করেছে, অসংখ্য ধন্যবাদ। একটু বলো বাক্য কাকে বলে, এইটা তোমরা জানো কিনা। গুড। বাক্য হচ্ছে যে যেটার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করা যায়, যেটার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। এখন বাক্যটা কিভাবে গঠিত হয় মনে রাখবা, কতিপয় পদ সমষ্টি, কতিপয় পদ সমষ্টি
পদ সমষ্টি একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করলে, একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করলে সেটাকে বলা হয় বাক্য। এখন কতিপয় পদ বলতে কি বোঝায়? মনে রাখবো, বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দকেই বলা হয় এক একটা পদ। তার মানে তোমাকে যদি বলা হয় শব্দ কি আর পদের মধ্যে তফাৎ কি, বেসিকটা একটু খেয়াল রাখো। শব্দ হচ্ছে যে কোনো একটা মানে কতিপয় বর্ণ যদি একত্রিত হয়, ধরো আমি সাপোজ বললাম যে অন্তর, আমার নাম বললাম অন্তর, ঠিক আছে, অন্তরটা হবে শব্দ। কিন্তু যখন আমি বলবো যে অন্তর ভালো ছেলে, অন্তর ভালো ছেলে, হ্যাঁ নিজের কথা নিজেই বললাম, এই বাক্যে অন্তরটা হয়ে যাবে পদ। দ্যাটস ইট, এতটুকুই ডিফারেন্স, এতটুকুই ডিফারেন্স শব্দ এবং পদের মধ্যে। তো আমাকে একটু জানাও যে শব্দ এবং পদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। অর্পিতা ঘোষকে মেনশন করেছে সুস্মিতা ঘোষ। সো সবাই একটু রেসপন্স করবা যে শব্দ এবং পদের মধ্যকার তফাৎটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি তোমাদেরকে আবারও বলি, শব্দ হচ্ছে যে যখন তুমি কতিপয় বর্ণ একত্রিত করবা, ইন্ডিভিজুয়াল আলাদাভাবে যখন ব্যবহার করবা তখন সেটাকে বলবো শব্দ। কিন্তু এই শব্দটাই যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হবে তখন সেটা গ্রামের থাকবে না। ধরো যে এটা গ্রামের একটা মেয়ে, হ্যাঁ গ্রামের চাচাতো ভাই চাচাতো বোন বলি না, সো সে যখন শহরে আসে তখন সে বলে যে না আমাকে আর শব্দ বইলো না, আমাকে এখন থেকে তোমরা কি করবা, আমাকে তোমরা এখন থেকে প্রমোশন হয়েছে, আমাকে তোমরা পদ বলবা। সেম জিনিসটাই, জাস্ট গ্রামে এক প্রকার ছিল, শহরে এসে একটু স্মার্ট হয়ে গেছে। বুঝাতে পারলাম? সো বাক্যের মধ্যে কি ব্যবহৃত হয়, বাক্যের মধ্যে কখনো শব্দ হবে না, এটা বাক্যের মধ্যে ব্যাকরণিকভাবে এটাকে বলা হয় পদ। বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দকেই বলা হয় এক একটা পদ, একটু প্রমোশন আর কি। ওকে, তো এখন দেখো একটা সার্থক বাক্য হতে হলে কি কি গুণ থাকতে হবে এটা আমাদের জানা থাকতে হবে, যে একটা সার্থক বাক্যের কোন কোন গুণগুলো থাকতে হবে। একটা সার্থক বাক্যের তিনটা গুণ, মানে একটা আইডিয়াল বাক্য হতে হলে তিনটি গুণ আবশ্যক। কয়টা গুণ আবশ্যক? তিনটি গুণ আবশ্যক। তোমরা কি জানো গুণ তিনটা কি কি? স্যার যে টপিকগুলো অনলাইনে করা হচ্ছে সেগুলোকে আবার অফলাইনে করানো হবে? ডেফিনেটলি এগুলো করা হবে। একটু তোমরা অনেকেই সংযুক্ত হয়েছে কিন্তু বন্ধুদেরকে জানাতে পারো নাই হয়তো বা, একটু বন্ধুদেরকে মেনশন করে দিবা, ক্লাসটাতে রিয়েক্ট দিয়ে রাখো। আর তোমাদের জন্য কিন্তু নিয়মিত আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং এই ক্লাসগুলো তোমরা এখন নিয়মিত পাবা। ওকে, সো একটা সার্থক বাক্যের তিনটা গুণ, অর্থাৎ একটা বাক্য সঠিকভাবে হতে হলে বা আইডিয়াল বাক্য হতে হলে তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? তিনটা গুণ। আমি একটু তোমাদেরকে তিনটা গুণ একটু বলি। দেখো, একটা সার্থক বাক্যের মধ্যে প্রথমে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে আসক্তি। আসক্তি, আসক্তি মানে হচ্ছে যে সুষ্ঠু পদবিন্যাস, সুষ্ঠু পদবিন্যাস, পদবিন্যাস, সুষ্ঠু পদবিন্যাস। ব্যাপারটা একটু আমি বুঝাই দিই। ধরো আমি একটা বাক্য লিখলাম, প্রতিদিন বাবা ভোরে বাগানে হাঁটেন। ঠিক আছে, আমি বললাম যে প্রতিদিন বাবা ভোরে বাগানে হাঁটেন। তাহলে এই যে বাক্যটা বললাম এইটা অর্থগতভাবে দেখো তো এটা মোটামুটিভাবে স্ট্রাকচারালি হয়, যে এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ক্রিয়া আছে, কিন্তু এই বাক্যটার মধ্যে সুষ্ঠু পদবিন্যাস নাই। অর্থাৎ এই বাক্যটা শুনতে তোমার কাছে কীরকম উদ্ভট মনে হচ্ছে না? এই বাক্যটাকে ঠিকঠাক মতো তোমার লিখতে হবে, সাবজেক্টের পরে তারপর অবজেক্ট, তারপর ভার্ব দিতে হবে। ঠিক আছে, তো বাক্যটাকে আমরা লিখতে পারি যে বাবা প্রতিদিন ভোরে বাগানে হাঁটেন, বা বাবা প্রতিদিন সকালে বাগানে হাঁটেন, এটা বলার কথা, ঠিক না? আমরা এটা বাক্যটাকে লিখতে পারি বাবা প্রতিদিন, সাবজেক্ট তারপর অবজেক্ট, বাবা প্রতিদিন ভোরে বাগানে হাঁটেন। তাহলে এই যে রিঅ্যারেঞ্জ করলাম, অর্থাৎ একটা উল্টাপাল্টা বাক্যকে শুদ্ধ করে লেখা, সাবজেক্ট অবজেক্ট তারপর ভার্ব, ক্রিয়াপদ। হ্যাঁ, আমরা জানি যে নর্মালি বাংলা বাক্যে ক্রিয়াপদটা সবার শেষে বসে। তাহলে এই যে সিকোয়েন্সটা মেনটেন করলাম এইটাকে বলা হয় একটা আদর্শ বাক্যের গুণ, এবং এই গুণটাকে বলা হয় আসক্তি। এই গুণটাকে বলা হয় আসক্তি, মানে সুষ্ঠু পদক্রম বা সুষ্ঠু পদবিন্যাস, একটা পদের পরে অন্য আরেকটা পদ আসছে। বুঝতে পারছো? ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস একটু আগেই শুরু হয়েছে। তোমাদের সবাইকে আরও স্বাগতম জানাই, এবং ক্লাসটাতে একটু রেসপন্স করবা, বন্ধুদেরকে জানিয়ে দিবা এবং কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবা, কেমন?
আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে এইবার দেখবো যে সার্থক বাক্যে আসক্তি গুণটা দেখলাম, বাকি দুইটা গুণ কি? বাকি দুইটা গুণের সাথে তোমরা অ্যাড্রেস আছো। দেখো বাকি আরেকটা গুণ হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে একটা বাক্যর পুরোপুরি শোনার যে ইচ্ছাটু, অর্থাৎ একটা পদের পরে অন্য একটা পদ শোনার যে তীব্র ইচ্ছা, এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। বেসিক জিনিস। আমি বললাম যে আমি তোমাকে বলে থেমে গেছি, এই বলো আমি তোমাকে বলার পরে থেমে গেছি, এখন কি এটা বাক্য হবে? বা তোমার মনে হয়েছে না, আহা রে ভাই আমি তোমাকে বলে তো থেমে গেছে, ভাই তো আরো কিছু একটা শুনতে চাই। তাহলে এই যে শোনার ইচ্ছাটুকু, আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে ইচ্ছা বা পরিপূর্ণতা, বাক্যটা শোনার বা শেষ করার ইচ্ছা বা পরিপূর্ণতা। মানে আমি বললাম যে আমি তোমাকে বলে থেমে গেছি, তাহলে বাক্যের কোন গুণটা নাই বলো তো? এই বলো বলো সবাই বলো, বাক্যের কোন গুণ নাই এখানে? দেরি করে ফেললাম মনে হয় না। এই ক্লাস কোন স্টুডেন্টসের জন্য অন্তর ভাইয়া? এই ক্লাস হচ্ছে এইচএসসি 25, 26, 27 ব্যাচের জন্য, যে কেউ করতে পারবা, এইচএসসি স্টুডেন্টরাও করতে পারবা, কিন্তু স্পেশালি এটা অ্যাডমিশনের ক্লাস, এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য ক্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তোমরা যারা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে এই টাইপের প্রশ্ন আসে, আমরা যাবো পরবর্তীতে যে সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে, যৌগিক বাক্য কাকে বলে। সো এই বাক্যগুলো সহজে চেনার আজকে কিছু টেকনিক তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা আমাকে বলো যে আকাঙ্ক্ষাটা বুঝতে পারছো কিনা? আকাঙ্ক্ষার নামের মধ্যে এটার অর্থটা আছে। আকাঙ্ক্ষা বলতে কি? কোনো একটা ইচ্ছা বা কামনা, বাসনা। তাহলে বাক্যের মধ্যকার কোনো একটা পদ শোনার বা বাক্যটা শেষ করার যে ইচ্ছাটুকু, সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। এবং এটা যদি কোনো বাক্যের মধ্যে না থাকে তাহলে সেটা সার্থক বাক্য হবে না। তাহলে আমি তোমাকে কি বললাম? আমি তোমাকে বললাম যে আমি তোমাকে পড়াতে চাই, আমি তোমাকে চিনি, বা কেউ বলা যে আমি তোমাকে ভালোবাসি, যে কোনো জিনিস হতে পারে, তাই তো? তাহলে এইটাই হচ্ছে আকাঙ্ক্ষা, বুঝতে পারছো? লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে যে সার্থক বাক্যের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ বাক্য বললেই মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব লাগাইলেই, ক্রিয়া লাগাইলেই যে বাক্য হয়ে যাবে ব্যাপারটা এরকম না। বাক্যটা অবশ্যই রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে। কি হতে হবে? বাস্তবসম্মত হতে হবে। যেমন আমি বললাম মানুষ আকাশে, আচ্ছা মানুষ লিখলাম, মানুষ ঘাস খায়। এখন মানুষ ঘাস খায়, কি মানুষ আসলে ঘাস খায়? এটা তুমি বলতে পারো যে ভাই এখানে সাবজেক্ট আছে, তারপর অবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তো এটা একটা বাক্য হয়। কিন্তু না, বাক্যটা আসলে একটা গুণ নাই, বা এটা একটা আদর্শ আইডিয়াল বাক্য না। কেন না? কারণ এই বাক্যের যোগ্যতা নাই একটা বাক্য হওয়ার, কারণ এটা একটা অসত্য জিনিস, অসত্য বা মিথ্যা জিনিস, বা অবাস্তব, এটা একটা অবাস্তব জিনিস। বুঝতে পারছো? ওকে ওকে, যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই বাক্য প্রকরণ টপিকটা থেকে প্রশ্ন আসে, আর এইচএসসি স্টুডেন্ট যদি কেউ ক্লাসটা দেখে থাকো তোমরা ক্লাসটা করতে পারবা ইনশাল্লাহ, এখান থেকে অনেক বেশি তোমরা উপকৃত হবা। আচ্ছা, তাহলে এইটা ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা যে বাক্যের মধ্যে বা একটা সার্থক বাক্য হতে হলে এটার মধ্যে 3টা গুণ থাকবে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো একদম বেসিক পড়া। আমরা এবার যাব যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার। আমরা যাব পরবর্তীতে, কি বলতো? এই যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার। লিখো বাক্য, এখানে আমরা অ্যাড করব গঠন অনুসারে বাক্য কয় প্রকার? বাক্য 3 প্রকার। একটু খাতার মধ্যে লিখে ফেলো তো। সরল বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল সেন্টেন্স, মিশ্র বা জটিল বাক্য, অর্থাৎ যেটা জটিল বাক্য এটাই মিশ্র বাক্য। তো আবার এইটা তোমরা প্রশ্ন করবে যে ভাই জটিল বাক্য কোনটা আবার মিশ্র বাক্য কোনটা? যেটা জটিল বাক্য সেটাই মিশ্র বাক্য। যদিও মিশ্র বাক্যটার কনসেপ্টটা আরেকটা জায়গা থেকে আসছে, সেটা আমি বলে দিই। যদি জটিল এবং যৌগিক বাক্যের কোনো আলামত পাওয়া যায় একই বাক্যের মধ্যে, কনফিউজড হয়ে যাও, তাহলে সেটা মিশ্র বাক্য হয় আর কি। ঠিক আছে, যাই হোক, এটা জটিল বাক্য হিসেবে শিখবা। জটিল বাক্য মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল। আর যৌগিক বাক্যকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কেমন হয় বলো তো? আমি যদি তোমাদেরকে খুব সহজে এই সরল জটিল যৌগিক বাক্য চেনার কিছু টেকনিক দিয়ে দিই, কেমন হয় বলো তো? তোমরা কি চাও? সবাই বলো,
সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আজকের পর থেকে আর তোমাদের ভুল হবে না। আমি তোমাদেরকে এরকম টেকনিক দেখাই দিব কিনা বলো? তোমরা যদি চাও তাহলে দিব। এইবার এইচএসসিতে আসছিল এটা, এই ক্লাসটা, গুড। ওকে, তোমরা যদি চাও তাহলে আমি 1 মিনিটে সরল বাক্যের টেকনিক দিয়ে দিব, যৌগিক বাক্যের টেকনিক দিয়ে দিব, জটিল বাক্যের টেকনিক দিয়ে দিব। তোমরা চাও কিনা আগে বলো আমাকে। আমরা আজকে এমসিকিউ সলভ করবো। তোমরা অনেকে হয়তো বা অপেক্ষায় আছো যে ভাই কিছু এমসিকিউ সলভ করেন, আমরা একটু টেস্ট করে দেখি যে আমরা আসলে পারি কিনা। আগে তোমাদেরকে একটু পড়ায় ফেলি এগুলো, তারপর ভাইয়া তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো। ওকে, তাহলে দেখো আমি তোমাদেরকে এখন প্রথম যে জিনিসটা শেখাবো সেটার নাম হচ্ছে কিভাবে তোমরা সরল বাক্য চিনবা। দেখো প্রথমেই দেখো সরল বাক্য, সরল বাক্য, সরল বাক্য 1 মিনিটে শিখো, 1 মিনিটে শিখো। একটু খাতার মধ্যে লিখে ফেলো তো। সরল বাক্য 1 মিনিটে শিখবা কিভাবে? মনে রাখবা সরল বাক্যে সর্বদা ধারা থাকবে। কোনো বাক্যের মধ্যে যদি ধারা থাকে, কারণে থাকে, দেখে, তারপর জন্য থাকে, সত্য থাকে, ছাড়া থাকে, বা লেও থাকে। কি থাকে? লেও। লেওটা কি? এটা হচ্ছে যে ক্রিয়ার শেষে লেও, ক্রিয়ার শেষে যদি লেও থাকে, যেমন কি করলেও, করলেও, বললেও, ওই যে ক্রিয়া শেষে লেও আছে। তারপর হলেও, শুনলেও, ঠিক আছে, এইগুলো যদি থাকে তাহলে এই সরল বাক্য চেনার টেকনিকটা হচ্ছে যে সরল বাক্যে এইগুলো থাকবে। জি ভাইয়া দিয়ে দিন। তীর্থ মল্লিক আমাদের সাথে, চাই স্যার, গুড। আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু খাতার মধ্যে নোট করো, কারণ আমি ক্লাসটা করানোর পরে ধরো যে তোমার এটা আর হইল না, তোমার কাছে নোটটা থাকলো না, তাহলে তোমার আলটিমেট কোনো লাভ হবে বলো? আমরা যারা এডমিশনের প্রিপারেশন নিব তাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সময় আমাদের জন্য খুবই মূল্যবান। আমরা অযথা অহেতুক সময় নষ্ট করব না। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে দেখো বাক্যের মধ্যে কি থাকবে? এগুলো থাকবে। যেমন আমি বললাম, বলো তো, আমি বললাম দরিদ্র হলেও লোকটা সৎ, দরিদ্র হলেও লোকটি সৎ। এটা কোন বাক্য বলো? লোকটি সৎ। এটা কোন ধরনের বাক্য একটু বলেন তো? এই সবাই এটার উত্তরটা দেন। দরিদ্র হলেও লোকটি সৎ, এটা কোন ধরনের বাক্য? সরল, জটিল, নাকি যৌগিক? আপনি এখন কি বলবেন? পরীক্ষাতে আপনার এইভাবে আসবে যে একটা বাক্য দিবে যে দরিদ্র হলেও লোকটি সৎ, এটা কোন ধরনের বাক্য? এখন আপনি টেকনিকের মাধ্যমে দেখেন তো এটা কোন ধরনের বাক্য হয়। সবাই একটু ঝটপট জানো, সরল বাক্য, জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? আমি বলছি যে সরল বাক্যের মধ্যে ধারা, কারণে, জন্য, ছাড়া, সত্ত্বেও থাকবে, এবং ক্রিয়ার শেষে যদি লেও থাকে 100% সেটা সরল বাক্য। তাহলে তুমি দেখো বলছে দরিদ্র হলেও লোকটি সৎ, তাহলে ক্রিয়ার শেষে কি আছে? লেও আছে। তাহলে এটা কি দিব আমরা বলেন তো? সরল বাক্য। নাজিবা তাসনিম নায়েশা লিখেছে সরল বাক্য। সরল বাক্য হবে তীর্থ মল্লিক লিখেছ, দীপু লিখেছে সরল বাক্য, ফারজানা খাতুন লিখেছে সরল বাক্য, গুড। সুপর্ণা বিশ্বাস সরল বাক্য। আমাদের সাথে নিয়মিত যারা ক্লাস করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ক্লাসগুলো তোমাদের অনেক বেশি হেল্প করবে। কারণ তুমি অনলাইনে আসছো কিসের জন্য? যাতে সময়টা কম লাগে, অফলাইনের থেকে সময়টা কম্পারেটিভলি কম লাগে। এবং উজ্জ্বল যশোর ব্রাঞ্চ আমরা অফলাইনের পাশাপাশি তোমাদেরকে অনলাইনেও সেই সাপোর্টটা ইনশাল্লাহ দিয়ে যাব। আনিকা সবাই লিখেছে সরল বাক্য। ওকে, আমি আরো কিছু জিনিস দেখাই, অ্যাডভান্স কিছু নিয়ম তোমাদেরকে দেখাই। এটা তো গেল একটা বইয়ের নিয়ম, এটা একটা স্ক্রিনশট নিছো তোমরা। এই টেকনিকটা মোটামুটি কোনো বইয়ে তোমরা এগুলো পাবা না, আমি তোমাদেরকে লিখে দিলাম। সো খাতার মধ্যে লিখে রাখো, অথবা একটা স্ক্রিনশট নিয়ে ডান লিখে কমেন্ট করো, আমি পরবর্তীতে স্লাইডে চলে যাব। সরল বাক্য এত কঠিন কিছু না। এখন সরল বাক্যের বইয়ের সংজ্ঞা কি? যে ভাই বইয়ের সংজ্ঞাটা একটু বলেন। বইয়ে তোমাদেরকে কি বলছে জানো? বইয়ে বলছে যে বাক্যে একটি কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। কি আছে?
সমাপিকা ক্রিয়া আছে তাই সরল বাক্য। ক্রিয়া তাই সরল বাক্য। তাই কোন বাক্য? তাই সরল বাক্য। তাহলে সরল বাক্য কি বলছে? যে বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সেটি হচ্ছে যে সরল বাক্য। এটা হচ্ছে যে বইয়ের সংজ্ঞা। এখন যে সকল বাক্যগুলো একদম সিম্পল, দেখতে শুনতে একদম সাদাসিধা, মানে মনের মধ্যে কোনো ঝামেলা নাই আমার মতো, এইগুলো হচ্ছে সরল বাক্য। যেমন আমি তোমাদেরকে বললাম, আমি উপরে একটু এটা মুছে ফেলি, হ্যাঁ আমি এটা একটু মুছে ফেললাম। সবাই সবাই মনোযোগ দাও। আর তোমাদের বললাম আজকে যারা যারা বেশি বেশি এমসিকিউ পারবা তাদের জন্য কি আছে? তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। দেখো আমি বললাম মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটা কোন বাক্য বলো তো একটু আমাকে, তাইলে আমাকে একটু বলো তো এটা কোন ধরনের বাক্য? মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে যায়নি। আজ ওয়াইফাই নষ্ট বলে ক্লাস মিস হয়ে গেল। তুমি ক্লাসটা একটু শেয়ার করে রাখো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সাদিয়া শেখ, কেমন আছো তুমি? আমাদের সাথে ফারজানা খাতুন, দীপু সংযুক্ত হয়েছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনিকা আক্তার লিখেছে সাদা মাটা বাক্য। হ্যাঁ, সরল বাক্য হচ্ছে যে সিম্পল সেন্টেন্স এবং খুবই 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 অর্ডিনারি। ঠিক আছে, এখন অর্ডিনারির মধ্যে তো কিছু প্যাচ আছে না? সরল বাক্যের মধ্যে সর্বদা একটা সাবজেক্ট থাকবে, একটা ক্রিয়া মানে সাবজেক্ট থাকবে আর কি, কর্তা থাকবে, আর একটা সমাপিকা ক্রিয়া মানে ফাইনাইট ভার্ব, যে ক্রিয়াটার মাধ্যমে বাক্যটা শেষ হবে। হ্যাঁ, ক্রিয়া মূলত দুই প্রকার। একটা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া, আরেকটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার মাধ্যমে একটা বাক্যর কাজ শেষ হওয়া বোঝাবে, কমপ্লিট বোঝাবে। আর অসমাপিকা মানে হচ্ছে যে নামের মধ্যেই বুঝতে পারছে অসমাপ্ত থাকবে। আমি দুইটা বাক্য তোমাদেরকে আগে একটু দুইটা বাক্য একটু লিখে দিই। সবাই একটু তাকাও। আমি বললাম যে আমি বাসায় যাব। আমি বললাম যে আমি বাসায় যাব। তাহলে বলো তো আমি বাসায় যাব, এই যাবটার মাধ্যমে বাক্যটা শেষ হয়েছে না? তাহলে এই যে বাক্যটার মধ্যে যে ক্রিয়াটার মাধ্যমে শেষ হবে এটাকে বলা হবে সমাপিকা ক্রিয়া। কোন ক্রিয়া? সমাপিকা ক্রিয়া, বা এটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আর আমি আবার এই বাক্যটারে আমি বললাম আমি বাসায় গিয়ে। তাহলে তুমি এখন আমাকে বলো তো যে আমি বাসায় যাব বলতে বাক্যটা শেষ হয়েছিল, কিন্তু আমি বাসায় গিয়ে বলতে এই ক্রিয়াটার মাধ্যমে বাক্যটা শেষ হয়েছে কিনা বলো তো? তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার, এই প্রশ্নটার উত্তর দাও। বিভা মল্লিককে মেনশন করেছো, আমাদের সাথে মিম সংযুক্ত হয়েছো। সিফাত শাহরিয়া, ডেলিভারি ফ্রি দিয়ে দিয়েন। কি ডেলিভারি ফ্রি দিব? কি বলছিলাম আমি তোমাদের? পুরস্কার। আচ্ছা, পুরস্কার ডেলিভারি ফ্রি দিয়েই দিব না, সমস্যা নেই। আগে তো তোমাদের ক্লাসটা করতে হবে, পুরোটা ক্লাস। বলো। ক্রিয়া দুই প্রকার, সমাপিকা অসমাপিকা ক্রিয়া। আনিকা একটু তোমরা বলো তো সবাই যে আমি বাসায় যাব বলতে ক্রিয়াটা শেষ হয়েছে, কাজটা শেষ হয়েছে, বা বাক্যটাই শেষ হয়েছে, কমপ্লিট। ওকে, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু আমি বললাম যে আমি বাসায় গিয়ে বলতে কি বাক্য শেষ হয় না? আমি বাসায় গিয়ে কোন একটা কাজ করব, মানে বাক্যটা ইনকমপ্লিট, রানিং। তাহলে আমি বাসায় গিয়ে পড়তে বসবো। যদিও পড়াশোনা তো এখন আমার এত বেশি দরকার নাই বা লাগে না, কিন্তু পড়াশোনাটা লাগে তোমাদের। কিন্তু এটা দেখা যায় যে উল্টাটা হয়, তোমরা বাসায় গিয়ে এরকম পড়ো, স্কুল কলেজ থেকে, স্কুলে তো আর তোমরা নাই না, স্কুলের কেউ দেখতেছো ক্লাস, তো কলেজে যারা আছো তারা কি কলেজ থেকে বা বাইরে থেকে গিয়ে বাসায় গিয়ে পড়তে বসো? সত্যি করে বলো। পড়ো, তোমরা অনেকেই পড়ো, আমি জানি। না পড়লে তো আর তোমরা এত দূরে আসতে পারতো না, অবশ্যই পড়াশোনা করো, কিন্তু এই পড়াশোনার মাত্রাটা বাড়াতে হবে। তোমরা যত দিন যাচ্ছে পড়াশোনার মাত্রাটা তোমাদের বাড়াতে হবে। তাহলে আমি বললাম যে আমি বাসায় গিয়ে পড়তে বসবো। তাহলে এই যে পড়তে বসবোটা, এইটাও আরেকটা ক্রিয়া। তাহলে এই আমি বাসায় গিয়ে বলতে বাক্যটা শেষ হয় না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। আর পড়তে বসবোর মাধ্যমে ক্রিয়াটা শেষ হয়েছে, এটা সমাপিকা ক্রিয়া। বুঝতে পারছো?
তাহলে আমরা জানি যে যে বাক্যের মধ্যে একটা অসমাপিকা ক্রিয়া বা চারটা অসমাপিকা ক্রিয়া থাকুক সমস্যা নেই, কিন্তু কোনো বাক্যের মধ্যে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে, কি বললাম, একটা সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে সরল বাক্য। মাথায় থাকবে তো? বলো তো। হ্যাঁ, নাইসা লিখেছো আকাঙ্ক্ষা নেই। আকাঙ্ক্ষা তো ঠিক আছে নাই, কিন্তু এই বাক্যের মধ্যে আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে যে এই বাক্যের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব ছিল না, মানে সমাপিকা ক্রিয়া ছিল না, এই জন্য বাক্যটা ইনকমপ্লিট ছিল। ঠিক আছে, তাহলে আমি লিখলাম যে আমি বাসায় গিয়ে পড়তে বসবো। তাহলে দুইটা ক্রিয়া, একটা ইনকমপ্লিট আর একটা কমপ্লিট। আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি একটা কমপ্লিট ক্রিয়া থাকে, যে একটা কর্তা এবং একটা কমপ্লিট বা সমাপিকা ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য 100%। কত পার্সেন্ট? 100%। লিখে রাখো, বুঝতে পারছো? এই হচ্ছে টেকনিক। দীপু লিখেছে পড়তে বসলে ঘুম আসে। বাহ, বলো বলো। পড়তে বসলে ঘুম আসে, আর কার কি আসে বলো? আর কার কি আসে শুনি, আমি তোমাদের শোনার জন্য এখানে আসছি, আমি তোমাদের কথা শুনবো। তোমাদের পড়তে বসলে ঘুম আসে, আরও অনেক জিনিস তোমাদের হয় পড়তে বসলে, ঠিক না? মোবাইলটা মিস করো, মোবাইলটা মানে মোবাইল চালাইতে ইচ্ছে হয়, এরপরে ধরো যে অন্যান্য চিন্তা ভাবনা করতে বা বন্ধুর সাথে ঘোরাঘুরি করার প্ল্যান করতে ইচ্ছে হয়, হ্যাঁ, বা অমুকের সাথে দেখা করা, তমুকের সাথে দেখা করতে, ওইগুলো মাথার মধ্যে ঘুরে, ঠিক না? এই বয়সে এটা হয়, মানলাম। এখন তোমরা আমারে বলো যে তোমার পড়াশোনা ছাড়া তোমার আর কি কাজ আছে? তোমার প্রধান ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে যে পড়াশোনা করা। সো দিনে 24 ঘন্টার মধ্যে তুমি কয় ঘন্টা পড়ো ভাই আমারে বলো? কয় ঘন্টা আজকে তুমি পড়ছো? একদম সত্যি করে বলো। তোমরা যদি দৈনিক যদি 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে, তোমরা অনেক দূর আগে যেতা প্রত্যেকেই। অনেকে হয়তো বা পড়ো, যাই হোক। তাহলে সমাপিকা ক্রিয়া বা সরল বাক্যটা তোমরা বুঝতে পারছো কিনা একটু আমারে বলো, আমি তোমাদেরকে আরো কয়েকটা বাক্য দিব। আমি এটা মুছে ফেললাম, তাইলে মুছে ফেলবো। এই সবাই বলো তো, সবাই বলো। আর যারা যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে ক্লাসটাতে রিয়েক্ট দিয়ে রাখো, যাতে আমাদের এখানে কিন্তু গতকালকে জিকে ক্লাস হয়েছে, আজকে বাংলা ক্লাস, কালকে আবার তোমাদের ইংলিশ ক্লাস আছে, ঠিক আছে? মানে স্যার বিষয়টা আর একটু বুঝাই দিলে ভালো হয়। ওকে, আরেকবার বুঝাই দিতেছি। দেখো, আমরা বলছি যে সরল বাক্য কাকে বলে? সরল বাক্য ইজ ইকুয়াল টু একটা কর্তা, মানে একটা সাবজেক্ট থাকবে প্লাস একটি সমাপিকা ক্রিয়া থাকবে। কি থাকবে? সমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে যে সরল বাক্য। এটা কিন বাক্য? এটা হচ্ছে যে সরল বাক্য। এখন সরল বাক্যের মধ্যে কি কেবল ভাই একটা সমাপিকা ক্রিয়া থাকবে? অসমাপিকা ক্রিয়া থাকবে না? থাকবে। সরল বাক্যের মধ্যে একাধিক, মানে একের অধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। যেমন আমি তোমাদেরকে বললাম রামিম 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 গাছের নিচে বসে চোখ বুজে মনের সুখে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। তাহলে আমারে বলো, এত বড় একটা বাক্য লিখলাম, এই বাক্যটা কি হবে? কে বলতে পারবা? রামিম গাছের নিচে বসে চোখ বুজে মনের সুখে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। এত বড় বাক্য, এই বাক্যটা কি হবে বলেন তো স্যার? এটা কোন ধরনের বাক্য হবে? দেখি তো তোমরা পারো কিনা। তীর্থ মল্লিক বলেন বলেন বলেন। আপনাদের একদম বাক্য নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। অ্যাটলিস্ট সরল জটিল যৌগিক বাক্য আপনারা আজকের ক্লাসের পর থেকে আপনাদের আর প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা এমনভাবে এগুলো দেখাই দিব। সরল বাক্য সমাপিকা ক্রিয়া, মাহিম হোসেন লিখেছো ইয়েস। ওকে ফাইন। একটু আমারে বলো যে এই যে বাক্যটা লিখলাম, রামিম গাছের নিচে বসে চোখ বুজে মনের শোকে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে, এটা কোন ধরনের বাক্য হবে? তার আগে আমরা দেখি যে এই বাক্যের মধ্যে ক্রিয়াগুলো কি কি, ঠিক আছে?
রামিম গাছের নিচে বসে একটা ক্রিয়া, চোখ বুজে একটা ক্রিয়া, মনের সুখে কানে ইয়ারফোন লাগিয়ে, হ্যাঁ লাগিয়ে গান শুনছে আর একটা ক্রিয়া। তাহলে ক্রিয়া হয়েছে কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা ক্রিয়া। উরি বাবা, একটা বাক্যের মধ্যে 5টা ক্রিয়া। এখন তুমি দেখো তো কোনটা কোন ক্রিয়া। এখানে লক্ষ্য করলে দেখবা যে রামিম গাছের নিচে বসে, বাক্য শেষ হয়েছে না, তার মানে রাগ দাও, এটা অসমাপিকা ক্রিয়া। চোখ বুঝে, বাক্য শেষ হয়েছে না, এটা অসমাপিকা ক্রিয়া, শেষ হয় নাই। মনের সুখে, এটাও শেষ হয় না বাক্য, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। কানে ইয়ারফোন লাগিয়ে, বাক্য শেষ হয়েছে মানে বাক্য মানে মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু আমি বললাম যে গান শুনছে, তুমি যদি কেবল এটা বলতে যে রামিম গাছের নিচে বসে গান শুনছে, তাহলে হয়ে যাইতো না বাক্যটা। তার মানে কাজের কাজ করছে এই শুনছে ক্রিয়াটা, তার মানে এইটা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো কত বড় একটা বাক্য, কিন্তু এই বাক্যটার মধ্যে 4টা অসমাপিকা ক্রিয়া। আমি বলছি যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু বাক্যের মধ্যে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে, ওই যে একটা সমাপিকা ক্রিয়া, কয়টা? একটি সমাপিকা ক্রিয়া, তাহলে সেটা হবে সরল বাক্য। তাহলে সরল বাক্য বলতে যারা আমরা মনে করি যে সরল বাক্য কেবল এক লাইনের বাক্য হবে, ছোট বাক্য হবে, বড় বাক্য হইতে পারে না, তাদের জন্য এই ভ্রান্ত জিনিসটা, ভ্রান্তটা বা ভুলটা কেটে যাবে, দূর হয়ে যাবে আজকের এই মানে উদাহরণের মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে তীর্থমল্লিক খুব সুন্দর একটা প্রশ্ন করছো যে স্যার বাক্যে কি একটা সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য? 100%। যদি কোনো বাক্যে একটা সমাপিকা ক্রিয়া পাও সেটা সরল বাক্য, আর যদি 2টা সমাপিকা ক্রিয়া পাও তাহলে সেটা যৌগিক বাক্য। একটু খাতার মধ্যে লিখে রাখো যে বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া ইজ ইকুয়াল টু সরল বাক্য, আর 2টি সমাপিকা ক্রিয়া যদি থাকে, 2টি সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে যৌগিক বাক্য। কোন বাক্য ভাই? যৌগিক বাক্য। কিভাবে হবে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আমরা কি যৌগিক বাক্যে যাব? তোমরা যদি বলো তাহলে যাব। বলেন বলেন বলেন, সবাই আমাকে বলেন। বলেন বলেন, এটা সবাই বলেন যে আপনার সরল বাক্যটা বুঝতে পারছেন কিনা। যদি বুঝে থাকেন আমি আরেকটা উদাহরণ দিই সরল বাক্যের, আমি আরেকটা উদাহরণ দিই। আমি বললাম মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, ময়ূর নৃত্য করে। বলেন এটা কোন ধরনের বাক্য? তাইলে পরীক্ষাতে এটা অসংখ্যবার আসছে। এটা কোন ধরনের বাক্য? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন ধরনের বাক্য? এই সবাই বলো তো। দেখি তো, এটা বলেন। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন ধরনের বাক্য? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে কোন ধরনের বাক্য হবে তাইলে? সরল বাক্য হবে। কিভাবে সরল বাক্য হয়? সুপর্ণা বিশ্বাস, মিম, তীর্থ মল্লিক, নৌরিন ফারিহা, ফারজানা খানম, নাইসা সবাই লিখছে সরল বাক্য। ইয়াস, দেখো এই বাক্যটারে আমরা দেখবো এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদ কয়টা। এই বাক্যের মধ্যে দেখো মেঘ গর্জন করলে একটা ক্রিয়া, ময়ূর নৃত্য করে আরেকটা ক্রিয়া। এখন আমি বললাম যে এই পার্টটা বাদ দেন, এতটুক দেখেন, মেঘ গর্জন করলে বাক্যটা কি শেষ হয়? আমি বললাম যে মেঘ গর্জন করলে, তাহলে তো আসলে ক্রিয়াটা স্বাধীনভাবে বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে নাই। যেহেতু করে নাই, তার মানে এই করলেটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া, কাজের কাজ কিছু করে না, এটা অসমাপিকা ক্রিয়া, ইনকমপ্লিট বা নন ফাইনাইট ভার্ব। আমি কেবল এইটা বাদ দিয়ে বললাম যে ময়ূর নৃত্য করে, তাহলে কি বাক্যটা হবে? 100% হবে। ময়ূর নৃত্য করতে পারে, এইটা ছাড়াও, এই পার্টটা ছাড়াও এই বাক্যটা পুরোপুরি কিন্তু হয়। ময়ূর নৃত্য করে, আমি গান গাই, সে গান গায়, সে নাচ করে, এরকম বাক্য হইতে পারে না? তার মানে এই করে ক্রিয়াটা কাজের কাজটা করছে, তার মানে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন হিসাব করেন,
যে এই বাক্যের মধ্যে ক্রিয়া কয়টা? ক্রিয়া ছিল দুইটা, একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া। আমাদের অসমাপিকা ক্রিয়ার দিকে তাকানোর দরকার নাই, অসমাপিকা ক্রিয়া এখানে একটা না হয়ে আরো 20টা হোক, সমস্যা নাই। কিন্তু সমাপিকা ক্রিয়া যদি কোনো বাক্যের মধ্যে একটা হয় 100% সেটা সরল বাক্য। তাহলে এই বাক্যটা কি হবে বলেন তো? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা সরল বাক্য। বোঝাতে পারলাম জিনিসটা? সবাই একটু বলো তো। গুড। আনিকা, নানজিবা, তাসনিম, নাইশা আমাদের সাথে, সুপর্ণা বিশ্বাস, মাহিম হোসেন আমাদের সাথে, ফারজানা খাতুন, নৌরিন ফারিহা, তীর্থ মল্লিক, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা উত্তর করার জন্য বা রেসপন্স করার জন্য। বাকি যারা আছেন তারাও একটু চেষ্টা করেন। তাহলে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন ক্রিয়া? এটা কোন বাক্য? সরল বাক্য। এটা কোন বাক্য? সরল বাক্য। ঝটপট আর একটা উত্তর দাও তো। আমি বললাম যে মা ছিল না বলে, আচ্ছা এটা তো লিখেলাম, বাবা বেতন পেলে আমরা বল কিনবো। আমরা বল কিনবো। বলেন তো এটা কোন ধরনের বাক্য? তাইলে বাবা বেতন পেলে আমরা বল কিনবো, এটা কোন ধরনের বাক্য? দেখি তো, জানান। সবাই পারবেন এটা, অ্যান্সার করেন। বুঝছি স্যার এইবার। জি স্যার বুঝতে পারছি। মাহিম হোসেন, এবার তাহলে এই বাক্যটা বলেন যে বাবা বেতন পেলে আমরা বল কিনবো, এটা কোন ধরনের বাক্য? এ সবাই বলেন তো। আর ক্লাসটাতে যারা সংযুক্ত হয়েছেন সবাই একটু রিয়েক্ট দিয়ে রাখেন, মানে অ্যাটেন্ডেন্স টাইপের আর কি, যে না ক্লাসটাতে আমি আছি ভাই, ঠিক আছে? আর ক্লাসের পরে কিন্তু আমরা কিছু এমসিকিউ সলভ করব। আমারে বলেন তাহলে বাবা বেতন পেলে আমরা বল কিনবো, এটা কোন ধরনের বাক্য হবে? দেখেন বাক্যের মধ্যে আমরা চিনতে পারতেছি না। তাহলে দেখেন বাবা বেতন পেলে, ক্রিয়া দেখবো আমরা। তাহলে এখানে ক্রিয়া কোনটা? বাবা বেতন পেলে, মানে বেতন পাওয়াটা একটা ক্রিয়া, বা বেতন পেলে একটা ক্রিয়া। আমরা বল কিনবো, এই যে কিনবো আর একটা ক্রিয়া। ওই আগের মতো সলভ করেন। বাবা বেতন পেলে এতটুক বলেন। তাহলে কি এই ক্রিয়ার মাধ্যমে কি বাক্যটা শেষ হলো? বাবা বেতন পেলে বলতে কি বাক্য শেষ হয়, পুরোপুরি অর্থ প্রকাশ করে? না। তার মানে এই পেলেটা হচ্ছে যে ক্রিয়া ঠিক আছে, কিন্তু এটা একটা অসমাপিকা ক্রিয়া। এটা কোন ক্রিয়া? এটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এইবার আমি বললাম যে আমরা বল কিনবো, এটা বাদ দিয়ে কেবল বলেন যে আমরা বল কিনবো। হ্যাঁ, তাহলে আমরা বল কিনবো কি একটা পূর্ণাঙ্গ বাক্য হতে পারে না? তার মানে এই কিনবো ক্রিয়াটার মাধ্যমে বাক্যটা ফুললি কমপ্লিট হয়েছে, বাক্যটা ফুললি কমপ্লিটেড। আমরা এখানে লিখবো এই কিনবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর যে বাক্যের মধ্যে একটা ওয়ান এন্ড অনলি সমাপিকা ক্রিয়া থাকবে সেটা হবে সরল বাক্য। তাহলে এটা কোন বাক্য? সরল বাক্য, আনডাউটেডলি, এটাতে কোনো ডাউট নাই। ও এই কালি তো দেখাই যায় না। এটা হচ্ছে সরল বাক্য, সরল বাক্য। বুঝতে পারছেন? গুড। এই যে এখন সরল বাক্যের ক্লিয়ার সবাই, মানে কনফিউশন নাই আর কি। সবাই এটা আমরা বলতে পারছি যে এটা সমাপিকা ক্রিয়া। ওকে, আমরা এখন সরল বাক্যের সাথে কানেক্টেড আরেকটা বাক্য, যেটা না হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য হচ্ছে যে ছোট, মানে পুত্র, আর যৌগিক বাক্য হচ্ছে যে তার পিতা। হ্যাঁ, আমরা পিতা পুত্রের সম্পর্কের মাধ্যমে সরল জটিল বাক্য শিখব। ওকে ওকে ফাইন, এটা মুছে ফেলি। তাইলে আমরা আসেন, এইবার আমরা শিখবো কোন বাক্য বলো তো? এবার শিখবো আমরা যৌগিক বাক্য। যৌগিক বাক্য। তাহলে আমরা যৌগিক বাক্যের সংজ্ঞাটা লিখি, যে বাক্যে দুইটি স্বাধীন বা নিরপেক্ষ, যে বাক্যে দুটি স্বাধীন বা নিরপেক্ষ সরল বাক্য থাকে বা স্বাধীন বাক্য থাকে, তাই যৌগিক বাক্য। আমি বুঝাই দিই আরেকটু সহজ করে। অর্থাৎ যে বাক্যের মধ্যে দুইটা বাক্য থাকবে এবং দুইটা বাক্য কি থাকবে? স্বাধীন বাক্য থাকবে, বা দুইটা বাক্যই থাকবে সরল বাক্য, বা দুইটা বাক্যই থাকবে সমাপিকা ক্রিয়ার মাধ্যমে গঠিত বাক্য, সেটা হচ্ছে যৌগিক বাক্য। তার মানে আরেকটু সহজ করে দিই, তোমাদেরকে সহজের উপরে সহজ করে দিই। সরল বাক্য ইজ ইকুয়াল টু একটা সমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া। যদি দেখো কোনো বাক্যের মধ্যে দুইটা সমাপিকা ক্রিয়া, তখন কি করবা?
তখন কি কলম কামড়াইবা? না। দুইটা সমাপিকা ক্রিয়া যদি কোনো বাক্যের মধ্যে পাও তাহলে সেটা হয়ে যাবে ভাই যৌগিক বাক্য। সেটা কি হয়ে যাবে? যৌগিক বাক্য। বুঝতে পারছো? বুঝছো না বোঝো নাই? তাহলে সরল দিয়ে আমরা যৌগিক বাক্যটা শিখে ফেললাম। ফারজানা খাতুন লিখেছে ভাইয়া এই ক্লাসগুলো কি এডমিশন পরীক্ষা পর্যন্ত হবে? হ্যাঁ, আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও তোমাদেরকে এডমিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান আমরা তোমাদেরকে অনলাইনে পড়াবো। কেমন? সো সেই জন্য আমাদের উজ্জ্বল যশোর ব্রাঞ্চ যেই পেজে তুমি ক্লাসটা দেখছো সেই পেজের সাথেই থাকতে হবে। এবং অফলাইনের পাশাপাশি যেহেতু আমরা অনলাইন সার্ভিসটাও তোমাদেরকে দিচ্ছি, তো সবাই নিকটস্থ যে অফলাইন ব্রাঞ্চ সেইখানে তোমরা যোগাযোগ হয়ে অফলাইনে ভর্তি হতে পারো। এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সাথে আমার অফলাইনেও দেখা হবে, অর্থাৎ সামনাসামনি তোমরা আমাকে দেখতে পারবো বা আমি তোমাদের সাথে ক্লাস নিতে পারবো। তোমাদের যে কোনো প্রশ্ন বাংলার ক্ষেত্রে আমি তোমাদের ইনশাল্লাহ সেটা গাইডলাইন দিব। এবং তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা তারা চাইলেই আসতে পারো, যদি আগামী 3 থেকে 4 মাস একটু প্রিপারেশন নাও, পড়াশোনা করো এবং ঠিকঠাক মতো লেগে থাকো। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে সরল বাক্য হচ্ছে যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, আর যৌগিক বাক্য হচ্ছে যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে। সহজ করে আরেকটু বোঝাই দিই। আমি বললাম একটা বাক্য লিখলাম, দরিদ্র হলেও লোকটি সৎ। দরিদ্র হলেও লোকটি সৎ। তাইলে বলো তো এটা কোন বাক্য? দরিদ্র হলেও লোকটি সৎ এটা কোন ধরনের বাক্য? তোমরা প্রথমেই বলবা যে ভাই এটার মধ্যে তো লেও আছে, আর ক্রিয়া শেষে যদি লেও থাকে তাহলে আপনি বলছেন যে এটা সরল বাক্য। ওকে ফাইন, তাহলে এটা সরল বাক্য। এখন তোমাদের কাছে প্রশ্ন, ভাই এটার যৌগিক বাক্যে রূপান্তর করো তো, ভাই এটার যৌগিক রূপটা কি হবে? দরিদ্র হলেও লোকটি সৎ, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে বলো তো? এই ক্ষেত্রে তোমাকে এই বাক্যটারে দুইটা বাক্য বানাইতে হবে, তাহলে সেটা যৌগিক হয়ে যাবে। সিম্পল। এটারে দুইটা বাক্য বানাও, যৌগিক বাক্যটারে দুইটা বাক্য বানাও। বেশি ছোট নিয়ে নিলাম না, আসো। এই বাক্যটারে দুইটা বাক্য বানাইতে হবে। দরিদ্র হলেও লোকটা সৎ, তাহলে তুমি লিখতে পারো না এই যে সৎ এবং দরিদ্র দুইটারে আলাদাভাবে লিখতে পারো না। তুমি লিখলা লোকটি দরিদ্র, লোকটি দরিদ্র কিন্তু বা অথচ, কিন্তু বা অথচ দিয়ে তারপর তুমি লিখতে পারলা যে লোকটি দরিদ্র কিন্তু লোকটি সৎ, কিন্তু লোকটি সৎ। তাহলে দেখো দুইটা বাক্য হইছে, লোকটা দরিদ্র এটা একটা স্বাধীন বাক্য, লোকটা সৎ এটা একটা স্বাধীন বাক্য, যুক্ত হইছে অথচ এবং কিন্তু কিংবা এগুলো সংযোজক বা বিয়োজক অব্যয়ের মাধ্যমে। তো এটা হচ্ছে যে যৌগিক বাক্যের একটা টেকনিক, যে যৌগিক বাক্যের মধ্যে কি থাকবে? দুইটা স্বাধীন বাক্য বা দুইটা সমাপিকা ক্রিয়া বা দুইটা নিরপেক্ষ বাক্য যুক্ত হবে এই সংযোজক বা বিয়োজক অব্যয়গুলো যেগুলো আছে, যেমন এবং, ও, আর, অথবা, নতবা, কিংবা, কিন্তু। ঠিক আছে, এগুলোর মাধ্যমে যুক্ত হবে। বুঝতে পারছো এবার? ফারহান ফায়াজ দীপু ভাই, আপনি কি অফলাইনে ক্লাস নিতে আসবেন যশোর? ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। স্যার যৌগিক বাক্যের উদাহরণ দেন, এই যে দিছি। স্যার দুইটার বেশি হলেও কি যৌগিক বাক্য হবে? দুইটার বেশি নর্মালি সমাপিকা ক্রিয়া হয় না, যদি হয় তাহলে সেটা অবশ্যই যৌগিক বাক্য হবে। সেটা কোনো কারণেই সরল বাক্য হবে না, কারণ সরল বাক্যের মধ্যে কেবল একটা সমাপিকা ক্রিয়া। দেখো এই বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া দুইটা, এই জন্য এটা যৌগিক বাক্য হয়েছে। লোকটি দরিদ্র, এখানে কিন্তু একটা জিনিস সাবজেক্টটা উজ্জ্বল অবস্থা আছে, লোকটি হয় দরিদ্র, হয় একটা ক্রিয়া, লোকটি হয় দরিদ্র একটা স্বাধীন বাক্য, একটা সরল বাক্য। আবার লোকটি হয় সৎ, হয়টা উজ্জ্বল অবস্থায় থাকে। ঠিক আছে, যেমন আমি বললাম যে আমার নাম অন্তর, তো আমার নাম অন্তর এটার মধ্যে ক্রিয়া কই? ক্রিয়া আছে, আমার নাম হয় অন্তর। সবসময় একটা বাংলা ক্রিয়াপদের মধ্যে হয়টা উজ্জ্বল অবস্থায় থাকে, হিডেন থাকে, লুকায়িত। লোকটি দরিদ্র কিন্তু সৎ, হ্যাঁ এটা অ্যাবসলিউট। আমি জাস্ট বোঝানোর জন্য আবার এইখানে সাবজেক্ট আনলাম, এটা তোমরা না দিলেও পারো। লিখবা লোকটি দরিদ্র কিন্তু সৎ। এখন সৎকে, সৎ তো ওই লোকটাই সৎ না, তার মানে সাবজেক্টটা এখানে আছে, মনে মনে আছে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাদেরকে তাইলে এইবার একটা প্রশ্ন দিই, এটা তোমরা করো। ওই আগের বাক্যটাই, বাবা বেতন পেলে আমরা
বল কিনবো, এইটা সরল বাক্য না, এটা যৌগিক বাক্যে রূপান্তর করো তো। এই সবাই এটা চেষ্টা করো, পারবা তোমরা। বলো বলো, যৌগিক বাক্যে রূপান্তর করো তো। বাবা বেতন পেলে আমরা বল কিনবো, এটা তো আমরা কি বলছিলাম, বাবা বেতন পেলে আমরা বল কিনবো, এটা বলছিলাম আমরা সরল বাক্য। এখন এটা কি করবা, এটা যৌগিক বাক্য করবা, দুইটা বাক্য করবে, দুইটা বাক্য হতে হবে স্বাধীন বাক্য এবং দুইটাই হতে হবে সরল বাক্য। স্যার লোকটি দরিদ্র এবং সৎ, হ্যাঁ এটা হবে তো, আমি লোকটা আবার তোমাদের জন্য দিলাম যাতে তোমরা পরবর্তীতে বুঝতে পারো আর কি। লোক দুইবার দেওয়ার দরকার নেই, এক বাক্যে সেম সাবজেক্ট দুইবার কেন দিবা। ক্লাসে যারা সংযুক্ত হয়েছে সবাই ক্লাসে রিয়েক্ট দিয়ে রাখো এবং ক্লাসটা নিয়মিত পাওয়ার জন্য আমাদের ক্লাসটা একটু নিজেদের টাইম লাইনে কিংবা কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে রাখো। বাবা বেতন পাবে এবং আমরা বল কিনবো, অ্যাবসোলিউটলি রাইট আনসার। ফারহান ফায়াজ দীপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুব সহজভাবে এটা বুঝতে পারছো, খুব সহজেই কিন্তু আমাদের শিক্ষার্থীরা এখন এটা বুঝতে পারছে। দেখো, বাবা বেতন পেলে আমরা বল কিনবো, এই ক্ষেত্রে বাক্যটাকে আমাদের দুইটা বাক্য করতে হবে, তাইলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে আমরা লিখতে পারি না বাবা বেতন পাবেন, বাবা বেতন পাবেন এবং বা তারপর এবং আমরা বল কিনবো। তাহলে তো দুইটা বাক্য হয়েছে, দুইটা বাক্য হয়ে গেছে স্বাধীন বাক্য, দুইটা বাক্যের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই, মানে একটা বাক্য আর একটা বাক্যের উপর ডিপেন্ডেন্ট না। দেখো তো কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। আমি বললাম যে বাবা বেতন পাবে, বাবা বেতন পাবেন, এটা একটা স্বাধীন বাক্য, এটা একটা সরল বাক্য, এটা একটা নিরপেক্ষ বাক্য এবং বা অতঃপর যুক্ত হয়েছে আমরা বল কিনবো, হইতেই পারে আমরা বল কিনবো, আমরা যে কোনো জিনিস কিনতে পারি, তাহলে এটা একটা স্বাধীন বাক্য। তো আমি তোমাদেরকে কি বলছিলাম যে দুইটা সমাপিকা ক্রিয়া বা দুইটা স্বাধীন বাক্য, এই একটা সমাপিকা ক্রিয়া মানে তো এটা একটা স্বাধীন বাক্য বা সরল বাক্য। সো যখন মনে রাখবা সরল বাক্য দুইটা হবে, অর্থাৎ একটা সরল বাক্যের সাথে আরেকটা সরল বাক্য অ্যাড হবে, তখন সেটাকে বলা হবে যৌগিক বাক্য, তখন সেটাকে বলা হবে যৌগিক বাক্য। আরেকটা জিনিস মনে রাখবা, সরল বাক্য হচ্ছে যে পুত্র, সরল বাক্য হচ্ছে যে পুত্র, সরল বাক্য হচ্ছে যে পুত্র আর এর বাপ হচ্ছে যৌগিক বাক্য, যৌগিক বাক্য হচ্ছে যে এর পিতা। বুঝতে পারছো? এই সম্পর্কটা মনে রাখবো, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, একটু খাতার মধ্যে স্ক্রিনশট নিয়ে রাখেন। নৌমিয়া ফারিহা লিখেছো বাবা বেতন পাবেন এবং বল কিনবো। সুপর্ণা বিশ্বাস লিখেছো বাবা বেতন পাবেন এবং আমরা বল কিনবো। বিবাহ মল্লিক আমাদের সাথে, সৈতি, ফারিয়া সুলতানা আমাদের সাথে, নুসরাত জাহান মিম আমাদের সাথে, দীপু সংযুক্ত হয়েছে, মাহফুজ আলমকে দেখতে পাচ্ছি, সুপর্ণা বিশ্বাস লিখেছো, অ্যাবসলিউটলি রাইট আনসার, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভকামনা। আমরা তাহলে যৌগিক বাক্যটা বুঝতে পারলাম, বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে। দেখো আমি কেবল এখানে পড়ায় গেলেই 1-1.5 ঘন্টা পড়ালেই যে তোমরা বাক্যটা পেরে যাবা বা বাক্য একদম ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তোমার প্র্যাকটিস করতে হবে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি আসলে এগুলোতে পারবা, ঠিক আছে? ওকে, সরল বাক্য হচ্ছে যে একটি সমাপিকা ক্রিয়া, যৌগিক বাক্য হচ্ছে যে দুইটা সমাপিকা ক্রিয়া। ওকে, তাইলে যৌগিক বাক্যটা তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, আর যৌগিক বাক্যের মধ্যে কি কি থাকবে একটু লিখে রাখো। যৌগিক বাক্য চেনার উপায় একটু লিখো তো, আমি এটা মুছে ফেলি। যৌগিক বাক্য চেনার উপায়, যৌগিক বাক্য সহজে চেনার উপায়, যৌগিক বাক্য সহজে চেনার উপায় হচ্ছে যৌগিক বাক্যে সর্বদা এবং থাকবে, ও থাকবে, আর থাকবে, অথবা থাকবে। একটু খাতার মধ্যে লিখো তো, নাহলে স্ক্রিনশট নাও। অথবা, নতুবা, কিংবা থাকবে, কিংবা থাকবে, কিন্তু থাকবে, অথচ থাকবে, অতঃপর থাকবে, বটে থাকবে, ফলে থাকবে, সুতরাং থাকবে, ইত্যাদি থাকবে। তাহলে যৌগিক বাক্য সহজে চেনার উপায় হচ্ছে যৌগিক বাক্যগুলোতে এবং, ও, আর, অথবা, নতুবা, কিংবা, কিন্তু, যদিও, যাহাতে, অতঃপর, বটে, ফলে, সুতরাং, অথচ এগুলো থাকবে। এটা একটা স্ক্রিনশট নাও তো ভাইয়ারা।
স্ক্রিনশট নিছো? কই নিছো? দেখি না তো, দেখাও তো স্ক্রিনশট নিছো যে। কই 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 নিছো? দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং যোজকের মাধ্যমে যুক্ত হবে। গুড, ভেরি গুড। এই যে তোমরা এইটা লিখতেছো বা নোট করতেছো, এটা কিন্তু তোমাদের অনেক বেশি কাজে লাগবে, এটা অনেক বেশি তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা লিখলাম যে যৌগিক বাক্য সহজে চেনার উপায় হচ্ছে যে যৌগিক বাক্যে এবং, ও, আর, অথবা, নতবা, কিংবা, কিন্তু, অতঃপর, বটে, ফলে, সুতরাং এগুলো থাকবে। ঠিক আছে, এইবার আমরা চলে যাব জটিল বাক্যে। জটিল বাক্যটা আরো সহজ। এই সরল বাক্য যৌগিক বাক্য সহজ মনে হয়েছে না? জটিল বাক্যটা আরো সহজ। কিভাবে সহজ সেটা তোমাদেরকে দেখাবো। আসো, জটিল বাক্য লিখো। জটিল বাক্যের সংজ্ঞাটা বইয়ে কি বলছে জানো? বইয়ে বলছে জটিল বাক্য মানে হচ্ছে যে বাক্যে, জটিল বাক্যের অপর নাম হচ্ছে মিশ্র বাক্য। মিশ্র বাক্য, জটিল বা মিশ্র বাক্য। তাহলে বলছে যে বাক্যে একটি আশ্রিত খণ্ডবাক্য অন্য আরেকটি বাক্যের উপর, অন্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল বা সাপেক্ষ অবস্থায় থাকে। নির্ভরশীল বা সাপেক্ষ থাকে, তাই জটিল বাক্য। তাই কি বাক্য? জটিল বাক্য। তাহলে জটিল বাক্য কি? জটিল বাক্য হচ্ছে যে ওই যে যৌগিক বাক্যটা যেরকম হয় দুইটা বাক্য জটিল বাক্যের মধ্যেও থাকবে, কিন্তু জটিল বাক্যটা হবে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। যৌগিক বাক্য কিন্তু নির্ভরশীল ছিল না। ওই যে বাবা বেতন পাবেন এবং আমরা জামা কিনবো বা বল কিনবো। লোকটি দরিদ্র কিন্তু লোকটি সৎ। তাহলে দুইটা বাক্যের মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি ছিল না, কিন্তু জটিল বাক্যের মধ্যে ডিপেন্ডেন্সিটা বা নির্ভরশীলতা থাকবে। যেমন আমি বললাম যে যখন তুমি এসেছো তখন বৃষ্টি শুরু হলো। যখন তুমি এসেছিলে তখন বৃষ্টি শুরু হলো, এই টাইপের। তাহলে তুমি কখন এসেছো? যখন বৃষ্টি শুরু হয়েছে। তাহলে বৃষ্টির সাথে তোমার আসার একটা সম্পর্ক রয়েছে এবং একটা বাক্য আরেকটা বাক্যের উপর কি নির্ভরশীল অবস্থায় আছে। আমি বললাম যে যদি পরিশ্রম করো তবে ফল লাভ করবে। তাহলে আমি কখন ফল লাভ করব? যদি আমি পরিশ্রম করি। তাহলে যদি, তবে, যখন, তখন, যিনি, তিনি। যিনি আজকে পড়িয়েছেন তিনি অন্তর্ভাই। তিনি কি? তিনি অন্তর্ভাই। তাহলে এই যে যিনি, তিনি, যেমন তেমন, যেটি সেটি, এগুলো যুক্ত অবস্থায় থাকবে। তাহলে এইটাই হচ্ছে কি? এটাই হচ্ছে জটিল বাক্য। যখন তুমি এসেছো তখন বৃষ্টি শুরু হলো। দুইটা বাক্যে একটা বাক্য আর একটা বাক্য নির্ভরশীল। যদি পরিশ্রম করো তবে ফল লাভ করবে। যিনি আজকে পড়িয়েছেন তিনি অন্তর্বাই। তাহলে অন্তর্বাইকে যিনি আজকে পড়াইছেন তিনি কে? তিনি অন্তর্বাই। তাহলে একটা বাক্য আরেকটা বাক্যের উপর ডিপেন্ডেন্ট আছে না নাই? এই বলো। বলেন তো। সবাই বলো, সবাই। তোমাদের এই ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। সাপেক্ষ সর্বনাম থাকলেই জটিল বাক্য। গুড। আচ্ছা, এই কেমন হয় বলো তো? তোমাদেরকে জটিল বাক্য সহজে চেনার একটা টেকনিক দিয়ে দিলে তোমাদের লাগবে কিনা বলো? যদি লাগে তাহলে কমেন্ট করো যে ভাই জটিল বাক্য কিভাবে আরো সহজে চেনা যায় বা টেকনিকটা কি। মানে এক দেখাতে পরীক্ষার হলে না তুমি আসলে এত সময় পাও না। আমরা যত যাই বলি না কেন, বুগিচুগি বুঝাই না কেন, পরীক্ষার হলে আসলে এত সময় পাওয়া যায় না। নার্ভাসনেস থাকবেই, তারপর সময় কম থাকবে, মানে জানা জিনিস তোমার কাছে অজানা মনে হয়।
এখন কিভাবে তুমি জানা জিনিসটাকে আরো সহজে মনে রাখতে পারো, এই জন্য কিছু টেকনিক আমরা রাখবো। তাহলে আমি তোমাদেরকে জটিল বাক্যের কিছু টেকনিক দিয়ে দিই। লিখো জটিল বাক্যে কি কি থাকবে। তোমরা কি সংজ্ঞাটা লিখতেছো নাকি শুধু আমারে দিয়ে লিখাইতেছো? এই আমি লিখলে তো কাজ হবে না। আমি লিখলে কি কাজ হবে? তোমরা খাতার মধ্যে লিখো। আর ক্লাসটা যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে শেয়ার করে রাখো নিজেদের টাইমলাইনে, সেভ করে রাখো। জটিল বাক্য সহজেই সহজেই কিভাবে চিনবো? সহজেই চেনার উপায়, চেনার উপায় সহজে কিভাবে চিনবা জানো? মনে রাখবা এগুলোতে কি থাকবে? সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক, যেমন যখন, তখন, তারপর যিনি ডট ডট তিনি, তারপর কি যে ডট ডট সে, তারপর যেমন কর্ম ডট ডট তেমন ফল, তেমন ফল, ঠিক আছে? তেমন, যিনি তিনি, যদি, যদিও, যাহাতে, তবে, তবুও, যখন তখন, যিনি তিনি, যে সে, যেমন তেমন, যেটি সেটি, যেটি ডট ডট সেটি। এইগুলো জটিল বাক্যের মধ্যে থাকবে। এগুলো কি থাকবে? জটিল বাক্যের মধ্যে 100% থাকবে, 100% থাকবে। দীপু বলেছে জি ভাই লাগবে মানে স্যার ফার্স্ট দেন। মাহিম হোসেন, সুপর্ণা বিশ্বাস, আমাদের সাথে মিম এখনো ক্লাসটা দেখছো। দীপু, ফারহান ফায়েজ, দীপু, মোস্তারিফা, কেমন আছো তোমরা সবাই? তীর্থ মল্লিক, সবাই প্রিপারেশন নাও। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কঠিন কিছু না। আমি আমার জায়গা থেকে যদি আসতে পারি তাহলে তুমি কেন পারবে না? আমি তো তোমাদের মতোই ছিলাম, তোমাদের মতো তো কলেজ পাস করছি, কলেজে থাকতে থাকতে অল্প অল্প টুকটাক পড়াশোনা করতাম ঢাকা ইউনিভার্সিটির জন্য। হ্যাঁ, সেই আমি যদি এখন তোমাদের সামনে কথা বলতে পারি। হ্যালো হ্যালো, এখন শোনা যায়? এখন শোনা যায়? এই এখন শোনা যায়? এই হাই, সাউন্ড শোনা যায় না ভাই। এখন শোনা যায়? এই এখন শোনা যায়? এই হাই, সাউন্ড শোনা যায় না ভাই। তাহলে 2টা মিনিট আমি কি বলছি কিছু শোনো নাই, আবার বলি শোনো। ও ওয়েট, সাউন্ডটা কমে। ঢাকা ইউনিভার্সিটিতে আমি যদি চান্স পাই কলেজ থেকে আইসা, মানে কলেজেও তোমাদের মতোই ছিলাম, স্বপ্ন দেখতাম, পড়াশোনা করতাম টুকটাক। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারি তাহলে তুমি কেন পারবে না? তুমি চান্স না পাইলে কিন্তু আরেকজন ঠিকই চান্স পাবে। সো যেই জায়গায় থাকো না কেন নিজের বেস্টটা দিবা, চেষ্টা থাকবে যাতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমি কলেজে ফার্স্ট হবো, আমার গ্রাম থেকে যাতে আমি প্রথম ঢাকা ইউনিভার্সিটি চান্স পাই, আমার কলেজ থেকে যাতে এইবার যদি একজন চান্স পায় সেটা আমিই যাতে হই, এরকম টার্গেট রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা যে আমাদের টার্গেটটা, মাইন্ডসেটটা যদি ছোট থাকে তাহলে আমরা বড় কিছু দেখতে পারবো না। মানে একটা কথা আছে না যে ইফ ইউ ড্রিম ইট দেন ইউ ক্যান অ্যাচিভ ইট। তুমি যদি কোনো জিনিস স্বপ্ন দেখতে পারো তুমি এটার বাস্তবায়ন করতে পারবা। হ্যাঁ, আমার টার্গেট যদি থাকে 20 তলা ভবনে ওঠার, তাহলে আমি কিন্তু ঠিকই 10 তলা 12 তলা পর্যন্ত উঠতে পারবো। আর আমার টার্গেটে যদি ছোট থাকে যে 5 তলা পর্যন্ত আমি উঠবো, তাহলে তুমি কি ওই 2 তলা 3 তলা পর্যন্ত গিয়েই থেমে যাওয়া। তো যত বেশি টার্গেট রাখবা সেই অনুযায়ী পড়াশোনা করতে পারলে অবশ্যই সম্ভব, মানুষের দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। মনের মধ্যে একটা জেদ রাখবা যে আজকের যে পরিস্থিতি, যে অবস্থা, অনেকে অনেক কথা বলে, এগুলোরও জেদ হিসেবে রাখো,
সকল সমালোচনার জবাব তুমি পরিশ্রম সফলতার মাধ্যমে দিবা। বুঝতে পারছো? এখন শোনা যায়? সাউন্ড অফ হয়ে গেছিল 2 মিনিট। আচ্ছা আমি ঠিক, এখন তো সমস্যা নাই। পারবা কিনা বলো? আজকের পর থেকে আমরা এডমিশনে যারা প্রিপারেশন নিচ্ছি তারা কি মাথার মধ্যে এই জিনিসটা রাখতে পারি যে না ভাই আমার দ্বারা সম্ভব চান্স পাওয়া, আমার দ্বারা সম্ভব বিশ্ববিদ্যালয়ে পড়া। বিশ্ববিদ্যালয়ে অনেক সুযোগ দিবে, তোমাকে একটা সার্কেল দিবে, এবং তোমার এই সার্কেলটা, এই বলয়টা তুমি তোমার গ্রামের কোনো একটা কলেজে থেকে পাবা না, ন্যাশনালে পরে টু বি অনেস্ট পাবা না। এখানে আসলে তুমি তোমার সারা বাংলাদেশের 64 জেলার মানুষের সাথে তোমার পরিচয় থাকবে, কানেক্টিভিটি থাকবে। তুমি প্রত্যেকের জীবনযাপন পদ্ধতি, প্রত্যেকের এলাকার কালচার সম্পর্কে জানতে পারবে, তোমার মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে। সো এই সুযোগটা কিন্তু তুমি মিস করতে যাবা যদি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বের জন্য প্রিপারেশন না নাও। চেষ্টা করেই দেখো, 3-4 মাস পরেই তো যে কোনো জিনিস করতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো জিনিস করতে পারে। ঠিক আছে? সো অবশ্যই মনের মধ্যে এই জেদটা রাখো, এই ইচ্ছাটুকু রাখো যে আসলে আমি চান্স না পাইলে হয়তো অন্য আরেকজন ঠিকই পাবে, সো আমি কেন এই সুযোগটা নিব না। জটিল বাক্যের অনেক উদাহরণ আছে, উদাহরণে চলে যাই। মিশ্র বা জটিল বাক্য দেখো, দেখো জটিল বাক্যে বলছে যেহেতু বৃষ্টিতে ভিজেছ সেহেতু সর্দি তোমার হবেই। তাহলে এই যে আমি বললাম যে যেহেতু সেহেতু এরকম সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক যদি থাকে তাহলে সেটা জটিল বা মিশ্র বাক্য। আর জটিল বা মিশ্র বাক্যের সাথে আরেকটা বাক্য রিলেটেড, সেটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের মধ্যে এগুলো থাকবে না। এগুলো এই যে যেহেতু সেহেতু, যখন তখন, যিনি তিনি, যে সে যেটি সেটি, যত তত, যেমন তেমন, এগুলো থাকবে না। এগুলো কেবল জটিল বাক্যের মধ্যেই থাকবে। এবার নাকি 550 সিট খালি নিয়েই ভর্তি কার্যক্রম শেষ করছে ঢাবি। হ্যাঁ, কি করবে? ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা, বাংলাদেশে পড়াশোনার মান এতটাই খারাপ যে এখানে অনেকেই পরীক্ষা দেয় কিন্তু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে না। 550টা সিটের মধ্যে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ইংলিশে কারো ভালো নাম্বার ছিল না, ঠিক আছে, বা বিভিন্ন জিনিস, বিভিন্ন সাবজেক্টের জন্য রিকোয়ারমেন্ট থাকে, ওইটা ফিল আপ করতে পারেনি, বা পাস সেই করতে পারেনি। অনেক শিক্ষার্থী আছে যে পাস করতে পারেনি, রিটেন এমসিকিউ মিলায় তো পাস করতে হয়। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে 100%, মানে 100 জন পরীক্ষা দিলে 90 জনই ফেল করে। এটা শুনতে খুবই খুবই মানে একটা দুঃখজনক ব্যাপার, কিন্তু এইটাই প্রতি বছর হয়ে আসতেছে। 10% মাত্র পাস করে, ঠিক না? এই জন্য তোমাকে একটু কৌশলী পড়াশোনা করতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে। বলো এটা বুঝতে পারছো কিনা জটিল বাক্যের যে আলামতগুলো, জটিল বাক্যে কি কি থাকবে? একটা স্ক্রিনশট নাও তো ভাইয়া, একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ, যোগ্য শিক্ষার্থী পায়নি। ওকে, তাহলে দেখো যখন ম্যাক করে তখন বৃষ্টি হয়, যখন ম্যাক করে তখন বৃষ্টি হয়। তাহলে এই যে যখন তখন, যখন ম্যাক করে তখন বৃষ্টি হয়, তাহলে এই যে যখন তখন, এগুলো একটা একটার উপর ডিপেন্ডেন্ট না ভাইয়া? দেখো তো, এই যে যখন তখন একটা একটার উপর ডিপেন্ডেন্ট। ম্যাক কখন করবে? যখন বৃষ্টি হবে, ঠিক আছে? আচ্ছা, এই বাক্যটারে তোমরা একটু করো তো, যখন ম্যাক করে তখন বৃষ্টি হয়, এটারে যৌগিক বাক্যে রূপান্তর করো তো একটু। এটা এমসিকিউ আকারে ধরো তো, যৌগিক বাক্যে রূপান্তর করো, যৌগিক বাক্যে এটারে রূপান্তর করো। সবাই যখন ম্যাক করে তখন বৃষ্টি হয়, এটারে যৌগিক বাক্যে নাও তো, যখন তখনটা কেটে দাও, দেখো হয় কিনা। যৌগিক বাক্য করো সবাই, সবাই একটু আমাকে এটা বলো। সবাই বলেন তো ভাইয়া। বলো না ভাই। আর এখন পর্যন্ত যারা সংযুক্ত আছো ক্লাসটাতে রিয়েক্ট দিয়ে রাখো। যখন মেঘ করে তখন বৃষ্টি হয়, এটার যৌগিক রূপ কি হবে? যৌগিক রূপ দেখি তো কারা কারা এটা পারো। দেখি দেখি দেখি, মেঘ করে তাই বৃষ্টি, এটা তো সরল হয়ে গেছে তীর্থ। মেঘ হবে এবং বৃষ্টি হবে। দীপু, গুড 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 গুড।
আরেকটু আমি তোমাদেরকে বলে দিই, মেঘ যখন মেঘ করে তখন বৃষ্টি হয়, তাহলে এটা দুইটা স্বাধীন বাক্য করবা, দুইটা স্বাধীন বাক্য করবা। কয়টা বাক্য করবা? দুইটা স্বাধীন বাক্য করবা। মেঘ করবে বা মেঘ করে, অতএব বৃষ্টি হয়। মেঘ করে অতএব বৃষ্টি হয়, শেষ। দুইটা স্বাধীন বাক্য। এই যে এই মেঘ করের সাথে বৃষ্টি হয়ের কি এখন কোনো সম্পর্ক আছে? মেঘ করে একটা বাক্যটা ব্যাকরণিক দিক থেকে একটা সরল বাক্য হিসেবে একটা স্বাধীন বাক্য, মেঘ করে অতএব বৃষ্টি হয়। বৃষ্টি হতেই পারে, এটা একটা স্বাধীন বাক্য। তাহলে কোনো ডিপেন্ডেন্সি নাই। ওই যে আগে যেরকম ছিল যখন মেঘ করবে তখন বৃষ্টি হবে, তাহলে যখন তখন এগুলো এখন নাই, বাদ দিয়ে দাও, মেঘ করে অতএব বৃষ্টি হয়। আচ্ছা, এখন এইটার যৌগিকটারে সরল করো তো দেখি, দেখি তো এটা কারা কারা পারো, এটা সরল করো, এটা সরল করো তো দেখি। যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, এই আনিকা কি বলল এটা? যদি তবে, এটা তো জটিল বাক্যের আলামত, এটা যৌগিক কিভাবে হইলো? যদি তবে থাকলে তো এটা জটিল বাক্য। লিখো মেঘ করে অতএব বৃষ্টি হয়, স্বাধীন বাক্য। নুসরাত জাহান মেঘ, মেঘ করে বৃষ্টি হয়। ফারজানা খাতুন, গুড। নাজিবা তাসনিম নাইশা, ভেরি গুড। নৌমি ফারিহা, ভেরি গুড। তীর্থ মল্লিক, এইবার হয়েছে তোমার। মেঘ করলে বৃষ্টি হয়, তীর্থ মল্লিক, এটা তো সরল হয়ে গেল। সরল বাক্যে যেরকম একটা সমাপিকা ক্রিয়া থাকে, যৌগিক বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া আনতে হবে। এখন এই যৌগিকটারে সরল বাক্য লিখলে কি হবে? মেঘ করে অতএব বৃষ্টি হয় কে তুমি লিখবা মেঘ করলে বৃষ্টি হয়। মেঘ করলে, মেঘ করলে বৃষ্টি হয়, একটা সিম্পল সেন্টেন্স, বৃষ্টি হয়। বুঝতে পারছেন? এই বলো দীপু, নাইশা, মিম। মেঘ করলে বৃষ্টি হয়, গুড। আনিকা, নৌমিয়া, ফারিহা, এবার তোমাদের হয়েছে। সরল বাক্য করে ফেললাম আমরা। ফাইন ফাইন, ওকে, বুঝতে পারলাম বুঝতে পারলাম। আসো পরবর্তীতে দেখি তো কি কি স্লাইড আমাদের রয়েছিল। দেখো, শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয়, তাহলে এটা কোন বাক্য বলো তো? এটা কোন বাক্য হবে? উপরের দিকে না তাকায় শুধু এই বাক্যটার দিকে তাকাও। শিশির যখন কোলে তখন তার মার মৃত্যু হয়, এটা কোন ধরনের বাক্য? সবার কাছে জানতে চাই, সবার কাছে। নানজিবা তাসনিম, নাইস। নাইস না ভাইয়া, নাইসা, হ্যাঁ নাইসাই পুরি। ওকে, আমি ভাবছি যে নাইস মানে সুন্দর আর কি। নাইসা, ওকে। নাইসা উত্তর দাও তো এবার। নানজিবা না, নাম নাজিবা। ওকে, এই কই গেলাম? হ্যাঁ বলো। শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয়, দেখেই মনে করতেছে এই যে যখন তখন থাকলে কি ভাই, তোমার কি পড়াইলাম আমি? যখন তখন থাকলেই তো সেটা জটিল বাক্য, তাহলে এটা জটিল বাক্য 100%। এখন এটার যৌগিক রূপটা করো তো দেখি তো। এইটা যদি পারো তাহলে মনে করবো তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যৌগিক বাক্যে এটা নাও, রূপান্তর করো। দুইটা বাক্য হবে, দুইটা বাক্য হবে স্বাধীন বাক্য, এবং মাঝখানে এবং ও আর অথবা নতুবা এগুলো যুক্ত করবা। শিশির যখন কোলে তখন তার মৃত্যু হয়। বলো এটা কি করবা? সৈতি লিখেছো জটিল বাক্য, নৌমিন ফারিহা লিখেছো জটিল বাক্য, আনিকা জটিল বাক্য, সুবর্ণা বিশ্বাস জটিল, চিত্রাশীল, নাজিবা, নাইসা, ফারহান, দীপু, মিম, গুড। এবার আমারে বলো এটার যৌগিকটা করে দেখাও ফার্স্ট। ক্লাসে যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে ক্লাসটাতে রিয়েক্ট দিয়ে রাখো, রিয়েক্ট, রিয়েক্ট দিয়ে রাখো তো একটা। কি লিখছো? কি লিখছো এটা দেখো, আমি তোমাদেরকে বলি। শিশির যখন কোলে তখন তার মার মৃত্যু হয়, তাহলে যখন তখন বাদ দিয়ে দাও, লিখো শিশির কোলে ছিল, শিশির কোলে ছিল, তাহলে এটা স্বাধীন বাক্য। এবং তার মায়ের মৃত্যু হয়,
তার মায়ের মৃত্যু হয়েছিল। শিশুর কোলে ছিল এবং তার মায়ের মৃত্যু হয়েছিল। শিশুর কোলে ছিল, কোলো হয়ে গেছে। শিশির যখন কোলে তখন তার মায়ের মৃত্যু হয়েছে, এটারে আমরা যৌগিক বাক্য লিখছি, দুইটা স্বাধীন বাক্য করতে হয়েছে। শিশির কোলে ছিল এবং তার মায়ের মৃত্যু হয়, এবং তার মায়ের মৃত্যু হয়। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চেনে, এই যে যদি তারে সে কি, এগুলোর মাধ্যমে জটিল বাক্য হয়েছে। ঠিক আছে, যে ভিক্ষা চায় তাকে দান করো, যে ভিক্ষা চায় তাকে দান করো, তাহলে এটারে আমরা কি লিখতে পারি? এটা সরল বাক্য হবে ভিক্ষুককে দান করো। যে ভিক্ষা চায় তাকে আমরা লিখতে পারি ভিক্ষুক, ভিক্ষুককে দান করো। ঠিক আছে, এটা সরল বাক্য হয়েছে। এটা কি বাক্য হয়েছে? সরল বাক্য। এটার যৌগিক বাক্য কি হবে? এটার যৌগিক বাক্য কি হবে বলো তো? সে হয় ভিক্ষুক এবং তাকে দান করো, তাকে দান করো। সে হয় ভিক্ষুক, তাকে দান করো। যে ভিক্ষা চায় তাকে দান করো, আমরা লিখলাম সে হয় ভিক্ষুক বা সে ভিক্ষুক তাকে দান করো। সে হয় বা সে ভিক্ষুক তাকে দান করো। বুঝতে পারছেন এবার? যখন আইনই না চিত্রাশীল, তারটা হয়েছে শিশির কোলে থাকে এবং তার মান মৃত্যু হয়, অনেকটা হয়েছে। ফারজানা খাতুন নাইসা, গুড গুড গুড। বুঝতে পারছো? আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আমরা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য তিনটা বাক্যই করলাম। তোমাদের জন্য কিছু প্র্যাকটিস আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকেই সরল বাক্য 10টা, জটিল বাক্য 10টা এবং যৌগিক বাক্য 10টা খাতার মধ্যে লিখবা। এই 30টা বাক্য তোমরা যদি প্র্যাকটিস করো, আমার কাছে মনে হয় যে তোমরা ইনশাল্লাহ বাক্য নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমরা নেক্সট ক্লাসে আবার বানান পড়তে পারি, সমাস, কারক, উপসর্গ, এগুলো তোমাদেরকে দেখাই দিব। আজকের ক্লাস এই পর্যন্তই আমরা রাখবো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্নটা তোমরা করতে পারো। ঠিক আছে, তোমাদের কারো যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের এটা উত্তর দিব। কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা এই পর্যন্তই রাখবো আজকে। এখানের যে প্রথম থেকে একদম তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, নেক্সট ক্লাসে কোন টপিক পড়াতে পারি একটু আমাকে জানাও তো। নেক্সট ক্লাসে কোন টপিক পড়লে তোমরা খুশি হও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ওকে, আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।